আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে বিপদ উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজও উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো ঠিক কি জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেটা আরো উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেখানে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মেঘালয়ে আজও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাজেই সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যত বৃষ্টি বাড়বে ততই উত্তরবঙ্গের বিপদ বাড়বে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে এই পরিস্থিতি অর্থাৎ ভারী, অতি ভারী, প্রবল বৃষ্টি সেটা অনেকটা কমে যাবে। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। বাকি দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনাটা আরো একটু কমবে এবং বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। রবিবারের পর থেকে সেটাও কমে যাবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের জায়গায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা, যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সেটি ওড়িশার দিকে সরে গিয়েছিল, সেটি আবার বাংলার দিকে ফিরে এসছে এবং দীঘার উপর দিয়ে এই মুহূর্তে অবস্থান রয়েছে। এটি ক্রমশ সরে আসবে কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলির দিকে সরে আসবে। আর তার ফলে এই যে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, সেটা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সানি, ধন্যবাদ। উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এই সমস্ত জায়গায় টানা বৃষ্টির জের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। এবার কালিম্পংয়ের বিরিকদারার কাছে 21 মাইলে ধস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, এই যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই এইভাবে বন্ধ হয়ে রয়েছে। এই জায়গায় রিস্টোরেশনের কাজ যখন একদিকে চলছে, সেই তার পাশাপাশি আবার নতুন করে এই ধসের ছবিও দেখা যাচ্ছে। কি পরিস্থিতি বর্তমানে? দেখো, আরো কিন্তু দুশ্চিন্তা বাড়ালো জেলা প্রশাসনিক প্রস্তাবে, কেননা এই যে 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ, শিল্পীদারা জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। পাহাড় কেটে সেখানে রাস্তা সংকোচনের কাজ শুরু হয়েছে, কিন্তু বারবার বৃষ্টিতে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। আবারও দুশ্চিন্তা বাড়ালো এই 21 মাইলে নতুন করে ধস। কিন্তু জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। রাতভর অবিরাম বৃষ্টি চলছে, একদিকে কালিম্পং, অন্যদিকে সিকিম পাহাড়ে। তার জেরে নতুন করে ধস 21 মাইলে, অর্থাৎ যে একই তো ধসে 10 নম্বর জাতীয় সড়ক সঙ্গে এই 21 মাইলের বিরিকদারার কাছে 21 মাইলের ধস আবারও কিন্তু দুশ্চিন্তা বাড়ালো প্রশাসনকে। এবং যেভাবে বৃষ্টি চলছে, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তাই ভাবে দুর্ভোগ, দুশ্চিন্তা রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারাও। এবং আজ জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক রোড, সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আবারও তিস্তার জল তিস্তা বাজার সব মিলিয়ে টানা কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। বেশ, ধন্যবাদ পার্থ। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব? সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, প্রতিদিনই প্রায় তার কোনো না কোনো কুকীর্তি সামনে আসছে। আরো জুলুমবাজি, জয়ন্তর আরো জুলুমবাজি এবার সামনে এসেছে। আরিয়াদহে ফের জমি জবরদখলের অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। সরা প্রাক্তন কাউন্সিলর। এবার কামারহাটি 10 নম্বর ওয়ার্ডে জবরদখলের অভিযোগ। আরো বিস্তারিত জানবো সুবীরের কাছ থেকে। সুবীর, কি অভিযোগ? দেখো, কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড হরিচরণ স্ট্রিট যে এলাকা, সেখানে যেটা অভিযোগ, সেখানে হচ্ছে একটি 5 কাঠা পুকুর। সে পুকুর কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলার জবরদখলের অভিযোগ জয়ন্ত সিং এবং তার দলবলের বিরুদ্ধে। এবং এই ঘটনায় সোচ্চার হয়েছেন সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অমিত দাস। এবং তিনি বলছেন যে এই যে 5 কাঠা জমি টিন দিয়ে জয়ন্ত সিং নিচে দাঁড়িয়ে থেকে তার লোকজনদের দিয়ে কিন্তু টিন দিয়ে গোটা 5 কাঠা জমি ঘেরাও করেছে। এবং এই নিয়েই এটা কবেকার ঘটনা? এই যে টিন দিয়ে ঘিরে ফেলা হলো জমি, এটা কবে হয়েছে? একটি আজ থেকে 3 থেকে 4 মাস আগে এই টিন দিয়ে ঘেরাও করা হয়েছে এই জমিটি। এবং যেটা প্রাক্তন কাউন্সিলর বলছেন
যে জয়ন্ত সিং নিজে দাঁড়িয়ে থেকে টিম দিয়ে ঘেরাও করিয়েছিলেন, এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পৌরসভা কেউ এই জিনিসগুলো জানতে পারছেন না। দিনের প্রতিদিন এলাকাতে এরকম অসামাজিক কাজকর্ম হয়ে যাচ্ছে, জমি জবরদখল হয়ে যাচ্ছে। জয়ন্ত সিং যেই বাড়িটা তৈরি করেছে সেটাও অবৈধ জমি, তারও কোনো মালিকানা নেই, পৌরসভা এটাই বলছে। কিন্তু তারপরেও এতদিন ধরে দিনের পর দিন এইভাবে এলাকাতে এরকম ধরনের জবরদখল অসামাজিক কাজকর্ম হয়ে যাচ্ছে। স্থানীয় নেতৃত্ব যখন জানে না। তুমি বলছো প্রায় 3 মাস আগে এই জমি জবরদখল করা হয়েছিল, টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, তখন কি কোনো অভিযোগ জানানো হয়েছিল থানায়, বা নাকি জয়ন্ত সিং এর এবং তার অনুগামীদের ভয়ে সবাই চুপ ছিল? দেখো, এলাকার মানুষজন যে অভিযোগ জানাবে সেই জায়গাতে কার ঘাড়ে কটা মাথা, কারণ ও জয়ন্ত সিং এলাকার ত্রাস, কুখ্যাত দুষ্কৃতী, তার নামে যদি কেউ অভিযোগ জানাতে যায় তাহলে হয়তো কারোর বাড়িতে হামলা হবে বা কাউকে মারধর করা হবে। এবং এই নিয়ে গতকাল যখন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, যখন এলাকার মানুষের সাথে কথা বলতে গিয়েছি, মানুষ কিন্তু ভয়ে তটস্থ হয়ে রয়েছেন, কোনো মুখ খুলতে পারছেন না। তারা একটা কথাই ক্যামেরার বাইরে বলছেন যে আমরা যদি বলতে যাই তাহলে আমাদেরও বাড়িতে ঘরে ছেলে মেয়ে রয়েছে, আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও রাস্তা দিয়ে পরিবারের লোকজনে চলাফেরা করে। এই যে একটা ভয়, জয়ন্ত সিং এবং তার দলবলের যে এই যে ত্রাস এখনো যে মানুষ একদমই শিবির, অর্থাৎ এতদিন তারা ভয়ে আতঙ্কে চুপ ছিলেন, এবার জয়ন্ত সিং গ্রেফতার হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার খেলার মাঠ দীর্ঘদিনের আমি জানি, আহ্বান ক্রীড়া চক্র বলে ওই পাড়ার ছেলেরা খেলতো এবং ভালো সব ছেলে। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে, এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জোর জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে কি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে? হ্যাঁ, এখনো জবরদখল করা আছে, টিন দিয়ে ঘিরে। টিন দিয়ে ঘিরে। এটা কারা করলো? এটা জয়ন্ত সিং ওই যে ওর লোকেরা ওই করিয়েছে দাঁড়িয়ে থেকে। জলাজমি ভরাট করা যাবে না, সম্প্রতি মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, আর তারপরেও দেখুন কিভাবে দিনে দুপুরে পুকুর চুরি হয়ে গেছে। গারুলিয়ার 13 নম্বর ওয়ার্ডে অবাধ বেনিয়ম, বেহাত 20 কাঠা জমি জুড়ে বিশাল পুকুর। 2015 থেকেই চলছিল পুকুর ভরাট। জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভালোই লাগছে, পুকুরটা আবার তৈরি হচ্ছে, কাজও ভালো হচ্ছে, লোকের সুবিধাও হবে। অরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অরুণ, 2015 সাল থেকে পুকুর ভরাটের কাজ চলছিল, মানে একটু একটু করে ধীরে ধীরে চোখে, স্থানীয় বাসিন্দাদের চোখে ধুলো দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল। একদমই তাই। গারুলিয়া পৌরসভার এই 13 নম্বর ওয়ার্ডে যে বিশাল জমি, 20 কাঠার উপরে বড় পুকুরটা ছিল, এই এলাকার মানুষ সেই পুকুরে স্নান করতো বা প্রয়োজনীয় জিনিস কাজকর্ম মেটাতো। কিন্তু এই পুকুরে কিন্তু নজর পড়ে প্রমোটারদের, সেখান থেকে 2015 সাল থেকে কিন্তু পুকুরটা ধীরে ধীরে ভরা হয়। প্রায় 30% পুকুর কিন্তু ভরাটও হয়ে গেছে এবং সেই জমি প্লট করে বিক্রি করা হয়েছে। কিন্তু স্থানীয় মানুষ এবং স্থানীয় একটি ক্লাব তারা কিন্তু প্রতিবাদ করেছিল, কিন্তু প্রমোটারের এই ইসের প্রতি কিন্তু তাদের পেরে উঠতে পারেনি, তাদের সঙ্গে লড়াইতে পেরে উঠতে পারেনি। 2017 সাল পর্যন্ত কিন্তু পুকুর ভরাট হয়, কিন্তু এলাকার মানুষের হার মানে প্রমোটারের কাছে। এরপর কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই পুকুর কোনোভাবে কোনো জলাশয় বা পুকুর ভরাট করা যাবে না, এরপরে কিন্তু মানুষ একটু মনের জোর পায়। এরপর নিউজ 18 বাংলা তারা বিভিন্ন খবর দেখে জলাজমির, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারপর কিন্তু ঘটনাস্থলে বিএলআরও দীপাঙ্কর রায় গতকাল এখানে আসেন এবং তিনি কিন্তু সরজমিনে ঘটনাটা দেখেন যে কিভাবে পুকুরটাকে আস্তে আস্তে আত্মসাৎ করে ফেলেছে। তিনি একেবারে কড়া মনোভাব নেন। তার পাশে দাঁড়ান যে কাউন্সিলর রয়েছে 13 নম্বরে রবি সাহা, তিনি কিন্তু এর প্রতিবাদ করেন এবং স্থানীয় একটি ক্লাব কিন্তু সহযোগিতা না করলে এই পুকুরটা কিন্তু আবার তিনি দায়িত্ব নিয়ে বলেন এই পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকো, যারা প্রতিবাদ করেছেন স্থানীয় ক্লাবের সদস্য এবং কাউন্সিলর, শুনুন কি বলছেন। যখন দেখলাম পুকুরটা ভরে যাচ্ছিল তখন আমরা ক্লাব থেকে এগিয়ে আসলাম, কেস কামারি করলাম, করার পরে পুকুরটাকে আবার ফিরিয়ে আনছি। এলাকার মানুষ তাই চাইছে, কিছু অসাধু লোকরা চাইছে না, তাদের তো কেনা হয়ে গেছে জমি, ফেরত করে আমরা ছাড়বো। পুকুরটা বিগত 2017 সাল থেকে ভরার কাজ চালু হয়েছিল। এই পুকুরটা কিছু মানুষের কাছে ফলস দলিল করে বিক্রিও করা হয়েছে। গারুলিয়া পৌরসভা মিউটেশন তাদের ক্যান্সেল করেছে এবং বিল্ডিং প্ল্যানও ক্যান্সেল করেছে। বিএলআরওর যে ডিমার্কেশন, এই ডিমার্কেশনের ওপর দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে খনন কাজ করছি। পৌরসভাকে আমরা জানিয়েছি। কথা বলবো অরুণের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অরুণ, পুকুরটা তাহলে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
দেখো বিএলআরও সমস্ত জমিটা তিনি মাপজোপ করেছেন এবং যে জমিটা অলরেডি বিক্রি হয়ে গেছে দুজন প্লট করে তাদের কিন্তু নোটিশ ধরানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে এবং এই পুকুরটাকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। এলাকার মানুষ কিন্তু সোচ্চার হয়েছে, এলাকার মানুষের কাছে পাশাপাশি একটি স্থানীয় ক্লাব তারা কিন্তু একেবারে এটার বিরুদ্ধে যে এই পুকুর কোনোভাবে ভরা যাবে না এই নিয়ে কিন্তু সোচ্চার হওয়ার পর কাগজপত্র মোটামুটি রেডি। কিন্তু বিএলআরও যিনি বলছেন যে তিনি এই পুকুরে খনন করেই ছাড়বেন, হয়তো আগামী সপ্তাহেই এই পুকুরের মাটি আবার তুলে কিন্তু যেই জমিটা বিক্রি হয়ে গেছে তাকে কিভাবে সরাবেন বা তার জমিটা কি করে নেবেন সেটা আইনি প্রসেস চলবে, কিন্তু তাকে নোটিশ ধরানো হয়েছে। এই নিয়ে কিন্তু এলাকার মানুষের খুশি যে হয়তো পুকুরটা আবার কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে পাবে, এলাকার মানুষ স্বস্তি পাবে। ওই এলাকার একটা বড় খেলার মাঠ রয়েছে, ছেলেরা খেলাধুলা করে এই পুকুরটাতেই স্নান করতো, কিন্তু ফলে এই সমস্ত কিছু তাদের এখান থেকে বরবাদ হয়ে গেছে। ফলে তারা চান যেভাবে হোক পুকুরটা আগের অবস্থায় ফিরে আসুক। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং এলাকার ক্লাবগুলো, দুটো ক্লাব রয়েছে, একটি ক্লাব বিশেষভাবে সক্রিয় হয়েছে সেখানে। ধন্যবাদ অরুণ। অভিযোগ পেয়ে পরিদর্শনে যান বিএলআরও এবং এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। আমাদের বাড়িটা কিনে না চলে আসতে ভাই এখান দিয়ে কি করবো? কত দূর অব্দি জমি রয়েছে? এটার পরে সব পুকুর তো নোটিশ মিলা है আমরা জানতে পেরেছিলাম যে পুকুরটা ভেস্টেড ল্যান্ডে আছে আর সেটা এর আগেও আমি ইন্সপেকশন করেছিলাম, সেটা এনক্রোচমেন্টও হয়েছে। তো সেই এনক্রোচমেন্ট তো থাকার কথা নয়, আর আমরা সেই পুকুরটাকে আবার রেস্টোরেশনের কাজ শুরু করতে পেরেছি। পুকুরের ম্যাক্সিমামটা আমি রেস্টোর করতে পেরেছি, আর অল্পটুকু এরিয়াগুলো আছে যে তাদেরকে নোটিশ দেওয়া হবে, নোটিশে সরিয়ে নিলে অ্যাকর্ডিংলি কাজ হবে। ইতিমধ্যেই এই ভরাট পুকুরের জমি বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। যিনি কিনেছেন শুনুন তার বক্তব্য। 1600 হবে। আচ্ছা, আমি জবরদস্তি আমাকে দিতে হয়েছে তো আমাদের তোমার যেখানে আমি খুবই একটা টাকা নেবো, কিন্তু আমি এখন টাকা দেবো, রেস্টি হবে তখন টাকা দেবো। তুমি বলছে কি এটা ভাঙা হবে, আমাদের পুকুর দেখে নিয়ে নি। আমি বলছি এটা তো ডোবা আছে, এর পাটটা হবে না, এটা তুমি কিনতে পারো, নিতে পারো। মানে সব বিক্রি হয়ে গেছে। কোনো নোটিশ পেয়েছিলেন পৌরসভার তরফ থেকে? হ্যাঁ হ্যাঁ, জমি কেনা 2-3 বছর পর আমরা নোটিশ পাচ্ছি। বাজেট অধিবেশনের আগে কৌশল বৈঠক। আজ মুম্বাইয়ে ইন্ডিয়ার শরিকদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কতটা গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক? আগামী 22শে জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তার আগে এই বৈঠক। সংসদের বাজেট অধিবেশনের ক্ষেত্রে ফ্লোর কোঅর্ডিনেশন, এই বিরোধী দলের যে ঐক্য রয়েছে তাদের মধ্যে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জোট তৈরি হওয়ার পর দেখতে পাওয়া গিয়েছিল যে বিভিন্ন আঞ্চলিক দলগুলো, সেটা অখিলেশ হোক, অরবিন্দের দল হোক বা উদ্ধব বা শরদ পাওয়ার গোষ্ঠী, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। ফলে বাজেট অধিবেশনের আগে রণকৌশল স্থির করার জন্য এই সমস্ত আঞ্চলিক দলের যারা নেতারা রয়েছেন তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। দুটো বিষয় বৈঠকের ক্ষেত্রে মুখ্যত উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে বাজেট অধিবেশনের প্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে কিভাবে তারা একসাথে এগোবে এবং কোন ইস্যুগুলোকে হাতিয়ার করবে। এর মধ্যে মূল্যবৃদ্ধির মতো ইস্যু অবশ্যই রয়েছে। পরীক্ষা কেলেঙ্কারির ইস্যুকে নিয়ে তারা বরাবরের জন্য সামনে নিয়ে আসার চেষ্টা করছে এবং অবশ্যই এজেন্সির অতি সক্রিয়তা এবং বঞ্চনার মতো বিষয় তার মধ্যে অবশ্যই থাকছে। এর সঙ্গে সঙ্গে ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তাদের যে দাবি সেটিকে রাখা, এবং যেহেতু সামনেই মহারাষ্ট্রের নির্বাচন রয়েছে বিধানসভা, সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভার মতোই আঞ্চলিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে যদি সেখানে লড়াই করতে পারে তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা অনেকটা সহজতর হবে। তো সেই বিষয়গুলো নিয়ে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্ধব, শরদ পাওয়ার এবং তার পরবর্তী সময়ে হচ্ছে অখিলেশ যাদবের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ আবির। অনন্ত রাধিকার বিয়েতে আজ মুম্বাইয়ে সেলেবদের মহামেলা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে 4 হাত এক হবে। তবে এখানেই শুরু নয়, গত কয়েক মাস ধরেই দফায় দফায় চলছে প্রাক বিবাহের অনুষ্ঠান। গুজরাটের জামনগরের পর অনুষ্ঠান হয়েছিল ইউরোপেও, তারপর ফের বাণিজ্য নগরীতে অনুষ্ঠিত হয় মামেরু, সঙ্গীত, গায়ে হলুদের মতো নানা অনুষ্ঠান। বুধবার শিব শক্তির পুজোর পর হয় মেহেন্দি।
50 জন দম্পতির গণবিবাহেরও আয়োজন করেন আম্বানিরা। দীর্ঘ প্রেম পর্বের পর 2023-এই বাগদান সারেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। 2024-এর মার্চে জামনগরে প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানের পর ইটালিতে আরও একবার চোখ ধাঁধানো প্রি ওয়েডিং হয়েছিল। আর আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত রাধিকা। আর এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আরব সাগরের পারে এখন বিশ্বের তাবর তারকাদের ভিড়। দেশের প্রথম সারির রাজনৈতিক মুখ থেকে দুনিয়ার তামাম স্টার পারফর্মাররা আজ আম্বানিদের অতিথি।